ক্লাস 9 তোমাদের ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 10 নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। আজ আমরা 11 নম্বর স্কুল অর্থাৎ ময়না বিবেকানন্দ কানহা বিদ্যাপীঠ এইচএস এই স্কুলটা কিন্তু কমপ্লিট করবো। ওকে, তো আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখো এবং বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে তারাও কিন্তু এই স্কুলের মানে প্রশ্নবিচিত্রার সমস্ত স্কুলগুলোর উত্তর খুব ভালোভাবে সম্পূর্ণ করে দিতে পারে। ঠিক আছে, তো 11 নম্বর স্কুলের বিভাগ ক দেখো কি দিয়েছে, এক একটা সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ওকে, এক একটা কি দিয়েছে দেখো, আমি রাষ্ট্র কথাটি কে বলেছিলেন? এটা হবে অপশান বি চতুর্দশ লুই। ঠিক আছে, দুইটা প্রাক বিপ্লব পর্বে ফ্রান্সের গির্জা ছিল। এটা হবে অপশান বি রাজা শাসিত। তিনেরটা বিপ্লব পূর্ব ফ্রান্সে প্রচলিত সমকর হলো। এটা হবে অপশান ডি করভি। চারেরটা ফ্রান্সে কনসুলেট শাসন ব্যবস্থায় একজন কনসালের কার্যকালের মেয়াদ ছিল। এটা হবে অপশান বি 10 বছর। পাঁচেরটা ফ্রান্সে প্রথম গণতান্ত্রিক লিখিত সংবিধান রচিত হয়। এটা হবে অপশান এ দীর্ঘ 2 বছরের চেষ্টায়। ছয়টা নেপোলিয়নের গ্র্যান্ড আর্মি ধ্বংস হয়। এটা হবে অপশান ডি রাশিয়া অভিযানে। সাতেরটা ওয়াটারলুর যুদ্ধ হয়। এটা হবে অপশান বি 1815 খ্রিস্টাব্দে। আটেরটা নেপোলিয়ন বিরোধী জুন্টা বাহিনী গঠিত হয়। এটা হবে সি স্পেনে। নয়টা নেপোলিয়নের প্রথম নির্বাসন হয়। এটা হবে অপশান সি এলবা দ্বীপে। এবারে 10টা হচ্ছে কি কিংডম অফ ওয়েস্টফেলিয়া গঠিত হয়। এটা হবে অপশান ডি 1807 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এবার চলে আসি পরের পৃষ্ঠাতে। দেখো কি দিয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে আছে এটা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। ওকে, বাম স্তম্ভ আর ডান স্তম্ভ এই দুটো মেলাবো। একটা কি দিয়েছে দেখো, স্পেনের উত্তরাধিকারী যুদ্ধ। এটা কি হবে? এটা হবে অপশান সি ফরাসি রাজা চতুর্দশ লুই। তাহলে এখানে আমি অপশান সি লিখে দিচ্ছি। অস্ট্রিয়ার উত্তরাধিকারী যুদ্ধ। এটা কি হবে? অপশান এ ফরাসি রাজা পঞ্চদশ লুই। এটা হবে অপশান এ। তিনটা সামন্তপ্রভুকে প্রদত্ত কর। এটা হচ্ছে বানালিতে, অপশান বি। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে স্পেনের উত্তরাধিকারী যুদ্ধ, ফরাসি রাজা চতুর্দশ লুই, অপশান সি ছিল। দুইটা অস্ট্রিয়ার উত্তরাধিকারী যুদ্ধ, অপশান এ ছিল ফরাসি রাজা পঞ্চদশ লুই, অপশান এ। আর তিনটা হচ্ছে সামন্তপ্রভুকে প্রদত্ত কর, অপশান বি বানালিতে, এটা হবে অপশান বি। ঠিক আছে, এবার চলে আসো প্রদত্ত মানচিত্রের স্থানগুলি নির্বাচন করো। মানচিত্রগুলো কিন্তু সব একসঙ্গে করবো, একটা পুরো মানচিত্র ভিডিও দেবো ইতিহাসের। ওকে, এবার চলে আসো বিভাগ গ। 2 নম্বরের প্রশ্নগুলো থেকে দিয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলি 2-3টি বাক্য উত্তর দাও, যে কোনো 4টি, আমরা সবগুলোই কমপ্লিট করে দেবো। প্রথমে কি দিয়েছে, একটা দেখো দিয়েছে কনকর্ডেট কি। দেখো কনকর্ডেট কি, 1791 খ্রিস্টাব্দে সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি নামক আইন দ্বারা পোপের ক্ষমতা বিনষ্ট করা হয় এবং ফ্রান্সের চার্চগুলি জাতীয়করণ করা হয়। এর জন্য পোপের সঙ্গে ফরাসি সরকারের বিরোধ বাঁধে। এরপর 1801 খ্রিস্টাব্দে নেপোলিয়ন চার্চের জাতীয়করণ নীতির সঙ্গে পোপের দাবির সমতা রক্ষা করে যে সমাধান সূত্র রচনা হয় তাকে আমরা কনকর্ডেট বলে। ঠিক আছে, যদি কেউ উত্তর না জানো এটা, সে কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ঠিক আছে, এবারে চলে আসি দুইটা টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো। দেখো টেনিস কোর্টের শপথ 1789 খ্রিস্টাব্দের 20 জুন তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা স্টেট জেনারেল অধিবেশনের তাঁদের জন্য নির্দিষ্ট সভাকক্ষে প্রবেশ করতে গিয়ে দেখেন যে তা তালাবদ্ধ। ক্ষুব্ধ সদস্যরা তখন মিরাবো ও আবেসিএসের নেতৃত্বে নিকটবর্তী একটি টেনিস খেলার মাঠে সমবেত হয়ে শপথ গ্রহণ করেন যে যতদিন না ফ্রান্সের জন্য নতুন সংবিধান তৈরি হচ্ছে ততদিন একসাথে কাজ করে যাবে। একে আমরা কি বলবো, টেনিস কোর্ট শপথ বলবো। ঠিক আছে, তাহলে এখানে আবেসিএসের এবং মিরাবোর নেতৃত্বে একটা টেনিস খেলার মাঠে সমবেত হয়ে যে শপথ গ্রহণ করছে, কি শপথ গ্রহণ করছে, যতদিন না ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান তৈরি হচ্ছে ততদিন তারা কাজ করে যাবে একসঙ্গে। আর এই শপথ গ্রহণ করা টেনিস মাঠেতে আমরা একেই কি বলবো, টেনিস কোর্টের শপথ। এরপর চলে আসো তিনেরটা
100 দিনের রাজত্ব কি? দেখো, নেপোলিয়ন এলবা দ্বীপের নির্বাসন থেকে 1050 জন সৈন্য নিয়ে ফ্রান্সে ফিরে 1815 খ্রিস্টাব্দের 20 মার্চ থেকে 29 জুন পর্যন্ত 100 দিন রাজত্ব করেন, যা 100 দিবস রাজত্ব নামে পরিচিত। এই প্রশ্নটা কিন্তু বারবার আসছে। তো নেপোলিয়ন এলবা দ্বীপের নির্বাসন থেকে 1050 জন সৈন্য নিয়ে ফ্রান্সে ফিরে 1815 খ্রিস্টাব্দের 20 মার্চ থেকে 29 জুন পর্যন্ত 100 দিন রাজত্ব করেন, যা 100 দিবস রাজত্ব নামে পরিচিত। ওকে, এবারে দেখো, স্পেনীয় ক্ষত বলতে কি বোঝো? দেখো, যদি তোমাদের কাছে জীবন মুখোপাধ্যায়ের এই বইটা থাকে, ইতিহাসের এই বইটা, টেক্সট বুকটা, তোমরা কিন্তু এই যে পেজ নাম্বার 46, 46 পৃষ্ঠা, দেখো 46 পৃষ্ঠাতে কিন্তু এরকম মনে রেখো স্পেনীয় ক্ষত পাবে। ফরাসি সম্রাট নেপোলিয়ন স্পেন দখল করে সেখানকার সিংহাসনে নিজের ভাই জোসেফ বোনাপার্টকে বসিয়ে দেন। তখন স্পেনবাসী নেপোলিয়নের বিরুদ্ধে তীব্র মুক্তি সংগ্রাম শুরু করে এবং জোসেফ স্পেন থেকে ফিরে আসতে বাধ্য হয়। স্পেনে নেপোলিয়নের এই ব্যর্থতা স্পেনীয় ক্ষত নামে পরিচিত। ঠিক আছে, দেখতে পাচ্ছ, তোমার মনে করলে একটু স্ক্রিনশট রাখতে পারো। এরপর চলে আসো, পাট্রিসিয়ান ও প্লেবিয়ান কারা? দেখো, ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের অভিজাতরা প্যাট্রিসিয়ান নামে পরিচিত ছিলেন, আর ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের তৃতীয় শ্রেণীর মানুষরা প্লেবিয়ান নামে পরিচিত ছিল। তাহলে ফরাসি বিপ্লবের আগে অভিজাতরা, যারা অনেক বড় লোক, অভিজাত, তারা প্যাট্রিসিয়ান নামে পরিচিত ছিল, আর ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের তৃতীয় শ্রেণীর মানুষরা, তারা কিন্তু প্লেবিয়ান নামে পরিচিত ছিল। ওকে, তাহলে আমাদের কিন্তু 11 নম্বর স্কুলটাও কমপ্লিট হয়ে গেল।